সাজেক ভ্রমণের তৃতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এর আগে অর্থাৎ দ্বিতীয় পার্টে দেখিয়েছিলাম খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত কি কি যানবাহনে আসা যায়, তাদের ভাড়া কত এবং যাবতীয় যে ইনফরমেশনগুলো সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। আমরা সাজেক ভ্যালিতে দুদিন কোথায় থেকেছি, কোন কোন জায়গায় ঘুরেছি, কি কি খাবার খেয়েছি, এর যে যাবতীয় ইনফরমেশনগুলো এবং দুদিনের যাবতীয় যে খরচ, সেই খরচগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে যারা লো বাজেট ট্যুরে আসতেছেন সাজেক ভ্যালিতে, তাদের জন্য বেশ কিছু টিপস থাকবে আজকের এই ভিডিওতে। এছাড়াও সাথে থাকছে রাতে মন্টানা রেস্টুরেন্টের লাইভ মিউজিকের সাথে ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি, যে স্বাদ এবং পাহাড়ি বিভিন্ন ফলের এবং যে স্ন্যাক্সগুলো সন্ধ্যায় বিক্রি হয় সাজেকে, যাবতীয় ইনফরমেশনগুলো এবং এগুলো কোথায় কোথায় পাওয়া যেতে পারে সবগুলোই থাকবে আজকের এই ভিডিওতে। তবে চলুন শুরু করা যাক আজকের এই ইনফরমেশন ভিডিওটি। খাগড়াছড়ি থেকে সাজেকে আমরা পৌঁছেছিলাম আনুমানিক দুপুর 1টা বা 1:15 নাগাদ। এখন যেহেতু বছরের শেষ এবং সিজন চলছে, তার কারণে যে কোনো জায়গাতেই যাওয়া যাক না কেন, সেই জায়গাতেই হোটেল বা রিসোর্টের বেশ সংকট রয়েছে। তাই আমরা আসার পূর্বেই অনলাইনেই আমরা রিসোর্ট বুক করে রেখেছিলাম। আমাদের আজকের রিসোর্ট ছিল এই পাহাড়িকা রিসোর্ট। আমরা এই জায়গাতে বেশ কয়েকটি ভিউ রুম পেয়ে গিয়েছিলাম এবং এই রুমগুলো খুব দ্রুত বুক করে নিয়েছিলাম, কেননা মিজোরাম ভিউ যেসব রিসোর্টগুলো হয় সেই রিসোর্টগুলোতে রুম পাওয়া খুবই দুষ্কর। আপনি যদি সাজেক ভ্যালিতে পরিপূর্ণ মেঘের ভিউ দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মিজোরাম ভিউ যে রুমগুলো হয় বা রিসোর্টগুলো হয় সেগুলোই নিতে হবে। বাংলাদেশ ভিউ রিসোর্টগুলো যদি নেন, সেক্ষেত্রে আপনি পরিপূর্ণ বা সঠিক যে মেঘের যে লেয়ার সেটা কখনোই দেখতে পাবেন না। তাই অবশ্যই মিজোরাম ভিউ রিসোর্টগুলোই নেবেন। আমাদের রুমগুলো থেকে মিজোরামের ওই যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে। আশা করছি আগামীকাল সকালে খুব ভালো একটা মেঘের লেয়ার পাবো এই জায়গা থেকে। আমরা যে রিসোর্টটি নিয়েছিলাম, এই রিসোর্টটি রুইলুই পাড়ার একেবারে মাঝামাঝি অংশ অবস্থিত এবং আমরা ইকো যে রিসোর্টগুলো হয় সেই রিসোর্টগুলোই নিয়েছিলাম। আপনি যদি অফ সিজনে সাজেক ভ্যালিতে ঘুরতে আসেন, সেক্ষেত্রে পূর্বে থেকে আপনার রিসোর্ট বুক করে আসার প্রয়োজন নেই। আপনি তখন অ্যাভেলেবেল মিজোরাম ভিউ রুম পেয়ে যাবেন। এই ছিল আমার রিসোর্টের ভিউ ব্যালকনি। পুরো রিসোর্টটি বাঁশ এবং কাঠের তৈরি। চলুন এবার রিসোর্টের রুমগুলো একটু ঘুরে দেখে আসি। রুমগুলোর আউটসাইডগুলো সম্পূর্ণ গ্লাসের তৈরি এবং মোটা মোটা পর্দা দেওয়া রয়েছে, তবে আমার কাছে খুব একটা বেশি সিকিউর মনে হয়নি। আমি যেহেতু কাপল বেড নিয়েছিলাম, তাই ডাবল একটি বেড দেওয়া ছিল, পাশে একটা ছোট্ট টেবিল, একটি গ্লাস রয়েছে এবং এই জায়গাতে কাপড় রাখার জন্য হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে এবং এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে একটি হাই কমোড দেওয়া রয়েছে, তবে এছাড়া তেমন কিছুই নেই। ওয়াশরুমে সাবান, পেস্ট এবং টিস্যু রাখা ছিল, তবে কোনো ব্রাশ দেওয়া হয়নি। আমরা যে রিসোর্টটিতে ছিলাম তাদের নিজস্ব একটি রেস্টুরেন্ট রয়েছে। যদিও ভেবেছিলাম হয়তোবা রিসোর্টের উপরে বা নিচের দিকে কোথাও থাকবে, তবে দেখি যে না, দোতলা এবং নিচতলা পুরোটাই রিসোর্ট এবং রিসোর্টের ঠিক অপোজিটে একটু সামনেই তাদের রেস্টুরেন্টটি। ফ্রেশ হয়ে দুপুরের খাবার শেষ করে ফেলি তাদের ওই রেস্টুরেন্টটি, তবে খাবারের মান খুব একটা ভালো নয়। যদিও প্রচুর ক্ষুধা লেগেছিল, তাই কোনো রকম খেয়েছি আর কি। লাঞ্চ শেষ করে বের হয়ে সামনের দিকে পেয়ে যায় ব্যাম্বু টিয়ের দোকান। আমার ওয়াইফের খুবই ইচ্ছা ছিল এই ব্যাম্বু টি ট্রাই করার, তবে তার ইচ্ছে মতো আমরা সবাই মিলে এই ব্যাম্বু টি ট্রাই করি। যদিও রেগুলার যে চা হয় সেই চাটাই বানিয়ে দেওয়া হয় এই একটি ব্যাম্বুর ভিতরে। তেমন আহামরি স্বাদ নেই, ব্যাম্বুর ভিতরে লিকার দিয়ে, চিনি এবং দুধ দিয়ে বানানো হয় এই চাটি। লাঞ্চ শেষ করে রুমে যেয়ে একটা ঘুম দেই, কেননা লাস্ট নাইট রাত 9টায় আমরা আমাদের বাসা থেকে বের হয়েছিলাম এবং এখানে আজ দুপুর 1:30 বাজে রিসোর্টে প্রবেশ করেছি। প্রায় 16 ঘন্টার লম্বা একটা জার্নি হয়েছে, তাই যদি একটু ঘুম না হয় তবে আগামী দুদিন খুবই খারাপ যাবে। তাই একটু রেস্ট নিয়ে বের হয়ে সন্ধ্যার দিকে বের হয়ে চোখের সামনে পড়ে যায় মেঘপুঞ্জি রিসোর্ট। এতটাই সুন্দর এবং গর্জিয়াস লাইটিং করা ছিল যা সত্যি অকল্পনীয়। খুবই ইচ্ছে ছিল মেঘপুঞ্জি অথবা মেঘপল্লী যে কোনো একটা রিসোর্টে থাকবো, তবে কোনোটাতেই রুম না পেয়ে শেষ পর্যন্ত পাহাড়িকাতেই উঠতে হয়। সন্ধ্যায় হালকা স্ন্যাক্স নিয়ে এরপরে চলে যায় মন্টানা রেস্টুরেন্ট। মন্টানা রেস্টুরেন্টের ভেতরে একটা এত সুন্দর এবং গর্জিয়াস পেইন্টিং করা ছিল যা আসলে না দেখলে কেউ বুঝবেই না, বা এত সুন্দর করে সাজানো ছিল এই রেস্টুরেন্ট। সাজেকে রাতের মূল আকর্ষণ এই মন্টানা রেস্টুরেন্টের সামনে হওয়া লাইভ মিউজিক। চলুন একটু বাংলার গান শুনে আসা যাক।
যেখানে লাইভ মিউজিক হচ্ছিল তার ডান দিকেই হচ্ছিল বারবিকিউ এবং ব্যাম্বু চিকেন, সাথে ব্যাম্বু বিরিয়ানির বেশ কয়েকটা আইটেম। যারা সাজেকে বেড়াতে আসবেন তারা রাতের খাবারের জন্য অবশ্যই সন্ধ্যার মধ্যে অর্ডার দিয়ে দেবেন, কারণ এখানে যেসব রেস্টুরেন্টগুলো রয়েছে তারা কেউ রাতে অর্ডার ছাড়া খাবার তৈরি করে না। তাই আমরা গান শুনতে শুনতে আমরা আমাদের রাতের খাবারের জন্য ব্যাম্বু চিকেন অর্ডার দিয়ে দিই। এই রেস্টুরেন্টের ডেকোরেশন যথেষ্ট সুন্দর এবং সামনের দিকে যে লাইভ মিউজিক হয় তার কারণে প্রচুর পরিমাণ মানুষ সামনে আসে এবং সাথে সাথে খাবার অর্ডার দেয়, যার কারণে তাদের যে সেল সেটা অনেকটা বেড়ে যায়। আমরা রাতের খাবারে অর্ডার দিয়েছিলাম ভাত, সবজি, ডাল, শুটকি মাছ এবং ব্যাম্বু চিকেন। সাজেকের যেসব ঐতিহ্যবাহী খাবার রয়েছে বেশিরভাগই বাঁশের আইটেম বা বাঁশের মধ্যে তৈরি করা হয়। যেহেতু আমরা ব্যাম্বু চিকেন অর্ডার দিয়েছিলাম তাই এটি একটি ঐতিহ্যবাহী খাবার। চলে এসেছে আমাদের ব্যাম্বু চিকেন। এই ব্যাম্বো চিকেনটি দেখতে যতটা সুন্দর এবং জুসি ছিল, খেতেও ঠিক ততটাই মজার ছিল। যদিও এই ব্যাম্বো চিকেনটি সরিষার তেলের তৈরি করা এবং যে মশলাগুলো সবগুলো বাটা মশলা, যার কারণে অনেকটা টেস্টি ছিল খাবারটা। রাতের খাবার শেষ করে আমরা বের হয়ে যাই হাঁটার জন্য। আজ 23শে ডিসেম্বর, আমাদের প্রথম রাত সাজেকে। 25শে ডিসেম্বর ম্যারি ক্রিসমাস, যার কারণে আগে থেকেই যে চার্চগুলো ছিল সেগুলো অনেকটা সুন্দর করে সাজানো রয়েছে। সাজেকের রুইলুই পাড়াতে আপনি দুটো জিনিস পাবেন, শুরুতেই পাবেন চার্চ এবং শেষের দিকে পাবেন বাংলাদেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত মসজিদ। যারা সাজেকে বেড়াতে আসবেন তাদের জন্য আমার একটি পরামর্শ হলো, এই সাজেকের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ রুইলুই পাড়া শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কিছু দোকানপাট রয়েছে। চায়ের দোকানের পাশাপাশি বেশ কিছু প্রসাধনী এবং বেশ কিছু পাহাড়ি বা বার্মিজ যে আইটেমগুলো সেগুলো এই জায়গাতে পাওয়া যায়। আপনি মোটামুটি রাত্রে 1টা বা 2টা পর্যন্ত এই দোকানগুলো ওপেন পাবেন। মোটামুটি আরব্য রজনীর রূপকথার যে রাতগুলো হয় সেরকমটাই মনে হয়েছে আমার কাছে, কেননা দিনের বেলায় এই দোকানগুলো বন্ধ থাকে, শুধুমাত্র সন্ধ্যার পরেই এই দোকানগুলো খোলা হয়, যার কারণে প্রচুর পরিমাণ কাস্টমার পেয়ে যায় তারা। সত্যি সাজেকের রাতের চিত্রটা একটু ভিন্ন রকম, তবে রাতের বেলা মোটামুটি 12টার পরে হাঁটতে গেলে খুবই ভালো একটা ফিল পাবেন। যেহেতু মোটামুটি শীতের রাত, খুব কনকনে একটা শীতের ভাব ছিল এই শীতের মধ্যে হাঁটা। তবে সবচেয়ে বেশি সুন্দর লেগেছিল আমার চোখে মেঘপুঞ্জি রিসোর্টটি। সত্যি অসাধারণ লাইটিং করা এই রিসোর্টটিতে। আমরা প্রথম রাতেই খাওয়ার পরে মোটামুটি রুইলুই পাড়া শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা 2টা চক্কর দিয়েছি। খুব ভালো লেগেছে হাঁটতে যেয়ে, কারণ দুই পাশে খুব চমৎকার চমৎকার লাইটিং করা রিসোর্টগুলো, এর মাঝে দুপাশে পাহাড়ের ভিউ। যদিও রাতের বেলা শুধু অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। রাত 1:30 পর্যন্ত হাঁটাহাঁটি করে আমরা ঘুমাতে চলে যাই। যদিও এই মুহূর্তে বেশ কিছু মানুষজন ছিল রাস্তাতে। ভোরে 5:50 নাগাদ ঘুম ভেঙে যায় হঠাৎ করে। বের হয়ে দেখি এই রকম অপরূপ একটা দৃশ্য। সূর্য পূর্ব আকাশে উঁকি দিচ্ছে, তার মাঝে ফালি ফালি মেঘ। মিজোরামের যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়ের গায়ে মেঘগুলো যেন লেপ্টে রয়েছে। প্রায় ঘন্টাখানেক উপভোগ করি এই মেঘের সৌন্দর্যগুলো। সেই ভোর 6টা থেকে শুরু করে প্রায় সকাল 7টা, 7:30 পর্যন্ত শুধুমাত্র মেঘের লেয়ারই দেখেছি।
মা ভিডিও বানাই দিব তখন বাজারে টিভি ছাড়ে মানুষের দেখা যুক্তি ইতিহাস সবাইরে উঠাও নাস্তা খাইতে যাই নাস্তা বাইরে বাবলা 10 মিনিট 7:15 নাগাদ আবারও একটু ঘুমাতে চলে যায় এবং ঘুম ভাঙে সকাল 8:30 নাগাদ। এরপরে রুম থেকে বের হয়ে সেম একই রকম ভিউ দেখতে পাই, তবে সকালের ভিউর চেয়ে এখনকার ভিউটা বেশি ক্লিয়ার ছিল এবং মেঘগুলো এতটাই স্বচ্ছ ছিল ইচ্ছে করছিল হাত দিয়ে ছুঁয়ে দেই, কিন্তু মেঘগুলো দেখতে খুব কাছে হলেও বেশ খানিকটা দূরেই ছিল। রাতে যেহেতু মন্টানার খাবারটা খুব ভালো ছিল তাই প্ল্যান করেছিলাম যে কয়েক বেলা আমরা এই জায়গাতে আছি সব বেলার খাবারই খাবো মন্টানা রেস্টুরেন্টেই। অনেক আশা নিয়ে রেস্টুরেন্টে যাবার পর আমরা আশাহত হয়ে গেলাম, কেননা আমরা যেই মুহূর্তে রেস্টুরেন্টে গিয়েছিলাম তখন প্রায় 10টা বাজে এবং যে পরোটা তারা বানিয়েছিল সবগুলোই শেষ, তাই বাধ্য হয়ে খিচুড়ি খেতে হলো, যদিও এটি খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তবে খিচুড়ির যে চালগুলো সেগুলো ভালোও ছিল না এবং খুব একটা সিদ্ধ হয়নি, তাই মোটামুটি অর্ধেক খেয়েই আমাদের উঠে আসতে হয়। এই ছিল রুইলিপাড়ার বাংলাদেশ সাইডের ভিউ। যদিও আমি যখন রুম থেকে এসেছি তখন মিজোরাম সাইডে বেশ ভালো মেঘ ছিল, তবে বাংলাদেশ সাইডে কোনো প্রকার মেঘই নেই। যা একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছিল তা ছিল কুয়াশায় এবং পাহাড়ের গ্যাপে গ্যাপে ছোট ছোট পাহাড়িদের ছোট ছোট ঘরবাড়ি ছিল। যাই হোক, আমাদের রিসোর্টটা মোটামুটি মাঝারি ধরনের হলেও আমাদের রিসোর্টের যে ভিউ সেটি আমাদেরকে ব্যাহত করেনি। আমরা নাস্তা শেষ করে এসে রুমে এসেও সেম একই রকম ভিউ পাই এবং সেম একই রকমের মেঘের একটা লেয়ার দেখতে পাই। পাহাড়িকা রিসোর্টে 2 রকমের রুম ছিল। আমরা যে রুমগুলো নিয়েছিলাম সেগুলো কাপল বেড ছিল। এগুলো রেগুলার টাইমে 3 থেকে 3,500 টাকা সেল হলো। এখন যেহেতু সিজন তাই তারা আমাদের কাছে রুমের রেন্ট চেয়েছিল 4,500, আমরা নিয়েছিলাম 4,000 করে। তবে অফ সিজনে এই রুমগুলো 2 থেকে 2,500 টাকায় পাওয়া যাবে বলে আমি মনে করি। আর এই কাপল রুমগুলো ছাড়াও এখানে বেশ লম্বা কয়েকটা রুম দেখেছি যেগুলো 3 বেড ছিল, অর্থাৎ যারা ফ্রেন্ড সার্কেল বা গ্রুপে ঘুরতে আসবেন তাদের জন্য সেই রুমগুলো পারফেক্ট। পুরো রিসোর্টটিতে 2টা এরকম রুম ছিল, একটি দোতলাতে একটি নিচতলাতে। এছাড়া বেশিরভাগ রুমগুলো ছিল কাপল রুম। নাস্তা শেষ করে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে পড়ি কংলাক পাহাড় এবং কংলাক পাড়া দেখার উদ্দেশ্যে। আমরা যে মাহিন্দ্রাটি নিয়ে এসেছিলাম সেই মাহিন্দ্রায় আমাদেরকে কংলাক পাড়া এবং কংলাক পাহাড় ঘুরে দেখাবে, অর্থাৎ ওই জায়গা পর্যন্ত নিয়ে যাবে এবং যেতে হবে আমাদের নিজেকেই। পথের মধ্যে আমরা পেয়ে যাই বাংলাদেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত মসজিদ, তার অপোজিটেই রয়েছে লুসাই গ্রামের একটা টেমপ্লেট এবং সামনের দিকে গেলে পেয়ে যাবেন হেলিপ্যাড। এরপরেই হচ্ছে বেসিক্যালি কংলাক পাহাড়। রুইলিপাড়া থেকে 2.7 কিলোমিটার দূরত্ব এই কংলাক পাহাড়ের। কংলাক পাহাড়ের নিচ পর্যন্ত যাবে সিএনজি বা অন্যান্য গাড়িগুলো, এরপরে আপনাকে পুরো পাহাড়ে হেঁটেই উঠতে হবে। এই হলো হেলিপ্যাড। রুইলিপাড়ার একেবারে শেষ অংশে অবস্থিত এই হেলিপ্যাডটি। তবে হেলিপ্যাডের ঠিক অপোজিটে সন্ধ্যার দিকে বেশ কিছু স্ন্যাক্স আইটেমের দোকান বসে এবং পাহাড়ি বাঁশের তৈরি বিভিন্ন তৈজসপত্র নিয়ে বেশ কিছু দোকানিরা বসেন। দিঘিনালা থেকে সাজেকে আসার সময় যেরকম উঁচু নিচু পাহাড়ির রাস্তা, এই জায়গাতেও অর্থাৎ সাজেকের রুইলিপাড়া থেকে কংলাক পাহাড়ে যেতেও সেম একই রকম উঁচু নিচু পাহাড়। তবে এই জায়গাতে রয়েছে ইটের তৈরি রাস্তা। সাজেক পর্যন্ত রাস্তা পাকা থাকলেও আর্মিদের যে ক্যাম্প রয়েছে সেখান থেকে কংলাক পাহাড়ের রাস্তাটি সম্পূর্ণ ইটের তৈরি। বেসিক্যালি বর্ষাকালে যখন বৃষ্টি হয় সেই সময় এই রাস্তাটি অনেকটাই ভয়ানক হয়ে ওঠে, প্রচুর পরিমাণে পিস্তা থাকে এই রাস্তা ওই সময়।
আমরা রুইলুই পাড়া থেকে 10:55 নাগাদ রওনা হয়েছিলাম এবং প্রায় 10:11 নাগাদ আমরা পৌঁছে যাই কংলাক পাহাড়ের একেবারে নিচের দিকে। ওই উপর পর্যন্ত আমরা পায়ে হেঁটে উঠবো, তবে এই জায়গাতে আসতে আমাদের প্রায় 16 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু রাস্তা প্রায় 3 কিলোমিটারের মতো। এই জায়গাতে এসেও বেশ ভালোই গাড়ির চাপ দেখতে পাই, হয়তোবা কিছু চাঁদের গাড়ি পর্যটক নিয়ে এসেছে। তবে যতটুকু বুঝলাম এই কংলাক পাহাড়ের উপরের দিকে বেশ কিছু রিসোর্ট রয়েছে। যারা এই জায়গাতে রিসোর্ট নেবেন বা অনলাইনে রিসোর্ট বুক করবেন তারা বড় একটা বিপদের মুখে পড়বেন, কেননা যারা এই পাহাড়ের উপরে রিসোর্টগুলোতে থাকবেন তারা যখন আসবেন তখন এই লাগেজ বা ব্যাগ নিয়ে উপরে উঠতে বেশ ভালোই একটা হ্যাসেল থাকবে। রুইলুই পাড়াতে যেমন অ্যাভেলেবেল খাবারের দোকান রয়েছে, এই জায়গাতে তেমন কিছুই নেই। এই জায়গাতে যে রিসোর্টগুলো রয়েছে আপনি যদি সেখানে থাকেন অবশ্যই খাবারও খেতে হবে ওই রিসোর্টগুলোতেই। যদি আপনি সেই রিসোর্টগুলোতে খেতে না চান তবে আপনাকে যেতে হবে রুইলুই পাড়াতে, যেটি অনেকটাই দূরে এই জায়গা থেকে, এবং এই জায়গাতে গাড়িও তেমন একটা অ্যাভেলেবেল নেই। বেসিক্যালি রুইলুই পাড়াতে সন্ধ্যার পরে যেরকম একটা উৎসব মুখর পরিবেশ থাকে, এই জায়গাতে গড়ে ওঠে একেবারে উৎসব মুখর নয়, একেবারে ভুতুরে একটা পরিবেশ। তবে কংলাক পাহাড়ের উপরের দিকে বেশ ভালো বাতাস রয়েছে। শীতের দিনও মোটামুটি এই দুপুরবেলা একটা কনকনে শীতের একটা ভাব রয়েছে। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এই জায়গাটা। তবে আমি অনেকের ভিডিওতে দেখেছি যারা আসলে বিকেলের দিকে এই জায়গাতে আসে, সূর্য অস্ত দেখতে নাকি খুবই সুন্দর এই জায়গা থেকে। সমতল পৃষ্ঠ থেকে রুইলুই পাহাড়ের উচ্চতা 1772 ফুট এবং এই জায়গা অর্থাৎ কংলাক পাহাড়ের উচ্চতা 1800 ফুট। পাহাড়ের কিছুটা নিচের দিকে বেশ কয়েকটা খাবারের দোকান রয়েছে এবং বেশ কিছু জুস পাওয়া যায় এই জায়গাতে। তবে একেবারে উচ্চ যে শিখর রয়েছে সেখানে একটি মাত্র হোটেল রয়েছে, এখানে কিছু পানীয় এবং হয়তোবা দুপুর এবং রাতের খাবার পাওয়া যায়। পাহাড়ের এই অংশটি সম্পূর্ণ পাথরের তৈরি এবং এই জায়গাটি পড়েছে মোটামুটি বাংলাদেশ ভিউ যে সাইডে, সেই সাইডে পড়েছে এই কংলাক পাহাড়ের ভিউগুলো। তবে এই জায়গা থেকে মিজোরাম ভিউ তেমন খুব একটা পাওয়া যায় না। কংলাকে অবস্থিত আমার দেখা সবচেয়ে সুন্দর একটি রিসোর্ট, অনেকটা কালারফুল কম্বিনেশন রাখা হয়েছে এই জায়গাতে। তবে এই রিসোর্টের ভিউগুলো ছিল মোটামুটি সবগুলো মিজোরামের দিকেই। কংলাক পাহাড় ঘোরা শেষ করে আনুমানিক 1:30টার দিকে আমরা পৌঁছে যাই পুনরায় আমাদের রিসোর্টে, ফ্রেশ হয়ে চলে যাই খাবার খেতে। দুপুরের খাবারের পরে আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়ি লুসাই গ্রাম দেখার উদ্দেশ্যে। লুসাই গ্রামে আসার সাথে সাথে বেশ ভালোই মানুষের ভিড় দেখতে পাই। এই জায়গাতে তাদের ঐতিহ্যবাহী একটি পোশাক রয়েছে, সেই পোশাকটি পরতে সবাই ব্যস্ত রয়েছে। তার অপোজিটে রয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু যে মসজিদ, সেই মসজিদটি। লুসাই গ্রামে প্রবেশ করতে হলে সবাইকে একটি করে টিকিট সংগ্রহ করতে হবে এবং প্রত্যেক টিকিটের মূল্য 30 টাকা। এবং তাদের যে ঐতিহ্যবাহী পোশাক রয়েছে সেই পোশাকটি যদি আপনি পরতে চান সেক্ষেত্রে আপনাকে 100 টাকা ভাড়া দিতে হবে এবং তার বিনিময়ে মাত্র 20 মিনিটের জন্য আপনি ড্রেসটি পাবেন। প্রায় 7 মিনিটের মতো লাইনে দাঁড়িয়ে আমরা ভেতরে প্রবেশ করার টিকিট সংগ্রহ করলাম। ভিতরে প্রবেশের সাথে সাথে বেশ ভালোই একটা সিনারি চোখের সামনে আসলো। মূলত লুসাইদের যে গ্রামগুলো হয় সেই গ্রামগুলো যেরকমটা হয় সেরকম গ্রামের আদলে একটি টেমপ্লেট এখানে দাঁড়া করানো রয়েছে। বেসিক্যালি তাদের জীবনযাত্রার মান যেরকমটা হয় সেরকমটাই এই জায়গাতে বোঝানো হয়েছে। তাদের থাকার ঘর, তাদের পশু পাখি রাখার জায়গা, তাদের কোনো মিটিং বা সভা হলে তারা যে জায়গাতে বসে মিটিং বা এই সভাগুলো করে সেই রকম একটি জায়গা। এছাড়াও তাদের যে আড্ডা দেওয়ার জায়গা, এইরকম যাবতীয় তাদের যে জিনিসগুলো প্রয়োজনীয় সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও তাদের বেশ কিছু বইয়ের সংগ্রহ থাকা একটি লাইব্রেরিও রয়েছে এই জায়গাতেই। ভেতরের পরিবেশটা বেসিক্যালি ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো, কারণ এখানে বেশ কিছু দোলনা রয়েছে। প্রত্যেকটি দোলনা ছোট ছোট বাচ্চারা খেলছিল এবং এই জায়গাতে দোকানদার ছাড়া দোকান রয়েছে দুটো। একটিতে বিভিন্ন ফল এবং জুমের চাল বিক্রি করছিল এবং আরেকটিতে বিভিন্ন কোলা এবং পানীয় জাতীয় জিনিস বিক্রি করছিল। বেশ কিছু ছেলে মেয়ে লুসাইদের ঐতিহ্যবাহী ওই ড্রেসটি পরে ঘুরে বেড়াচ্ছিল ভিতরের দিকেই। চলো বাবা চলো।
লুসাইদের বিভিন্ন সভা, মিটিং অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান এইরকম স্টেজের উপরে হয় এবং পেছনের দিকে যে গাছের গুড়িগুলো দিয়ে বসার জায়গা রাখা, এই জায়গাতে গ্রামের সব লোকজনরা বসে সেই অনুষ্ঠানগুলো উপভোগ করে থাকে। ভেতরের দিকে দোকানদার সহ একটি দোকানও রয়েছে। এই জায়গাতে বিভিন্ন কোলা, চিপস এবং চা বিক্রি হচ্ছিল। লুসাই গ্রাম ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যার আজান দিয়ে দেয়। এরপরে লুসাই গ্রাম বেসিক্যালি সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যায়, তাই আমরা এখান থেকে বের হওয়ার জন্য বাইরে চলে আসি। আমার হাতে বর্তমানে যে জিনিসটি দেখছেন, আপনারা বলতে পারবেন বেসিক্যালি এই জিনিসটা কি? এটি হচ্ছে বাঁশকরল, অর্থাৎ বাঁশের যে চিকন অংশ সেটি। এই স্ন্যাক্সগুলো তৈরি হয়েছে সেই বাঁশকরল দিয়ে। সন্ধ্যার স্ন্যাক্স আইটেমের পরেই আমরা দুজন চলে যাই মন্টানাতে, সেখানে রাতের খাবার অর্ডার দেওয়ার জন্য। এরপরে আমরা চলে যাই হেলিপ্যাডের দিকে। ওই হেলিপ্যাডের দিকে বেশ কিছু স্ন্যাক্স আইটেমের দোকান রয়েছে এবং বাঁশের তৈরি বিভিন্ন তৈজসপত্র নিয়ে দোকান দেয় পাহাড়ি বাঙালি উভয় জনগোষ্ঠী। এখানে বাঁশের তৈরি পানি খাওয়ার মগ, পানি খাওয়ার বোতল এবং চায়ের কেতলি বা চায়ের যে মগগুলো হয়, চায়ের ট্রে, এরকম অনেক ছোট ছোট জিনিসপত্র পাওয়া যায় এই বাজারে। প্রোডাক্টের দাম মোটামুটি রিজনেবল আমার কাছে যা মনে হয়েছে। ট্রেগুলো পাহাড়ি জনপদ হিসেবে প্রোডাক্টগুলোর দাম মোটামুটি রিজনেবল আমার কাছে মনে হয়েছে। তার কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে হরেক রকম পাহাড়ি যে স্ন্যাক্স আইটেম, সেগুলো ছাড়াও বাঙালি বেশ কিছু স্ন্যাক্স আইটেমের দোকান এখানে রয়েছে। এই জায়গা থেকে আমরা চিকেন ব্যাম্বো, অর্থাৎ বাঁশের তৈরি যে বাঁশকরলগুলো তার মাঝখানে চিকেন দিয়ে ভেজে রাখা হয়েছে, সেগুলো ট্রাই করে দেখেছি। এবং চিকন চিকন যে জিলাপিগুলো সামনে দেখতে পাচ্ছেন, এগুলো অনেকটা লোভনীয় ছিল। বেসিক্যালি যেহেতু আমি মিষ্টি পছন্দ করি, তাই এই জিনিসগুলো আমরা ট্রাই করেছিলাম। এই জায়গাতে বাঁশের তৈরি বিভিন্ন স্ন্যাক্স আইটেম, মৌসুমি বিভিন্ন রকমের ফল, জিলাপি, মোমো, এছাড়া বেশ কিছু ভাজা পড়া জিনিসও বিক্রি করছিল দোকানিরা। কিছুটা সামনে যাওয়ার সাথে সাথে দেখি খুলনার বিখ্যাত লেবুর পিনিক, মিষ্টি পেঁপে এবং নরম যে ভুট্টাগুলো হয় সেগুলো বিক্রি করছিল। আমরা দুটো ভুট্টা নিয়ে নিই, হালকা পুড়িয়ে বিভিন্ন রকম মশলা লাগিয়ে। যথেষ্ট টেস্টি ছিল এই খাবারটি। হেলিপ্যাড থেকে রুইলুইপাড়ার দিকে আসার সময় বিজিবিদের একটি শোরুম রয়েছে। শোরুম বলতে বেসিক্যালি বেশ কিছু আইটেম, যেগুলো ড্রেসের আইটেম বলা যেতে পারে, বেশিরভাগই মেয়েদের আইটেম ছিল, এগুলো বিক্রি করছিল। তার কিছুটা সামনে বিজিবিদের একটি রেস্ট হাউসও রয়েছে, যেটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। হেলিপ্যাড থেকে ফিরে আমরা সোজা চলে যাই মন্টানা রেস্টুরেন্টে, কারণ প্রায় রাত হয়ে গেছে 10টা। আমরা রাতের খাবার গ্রহণের জন্য চলে যাই এখানে। আর আমাদের আজকের অর্ডার দেওয়া ছিল ব্যাম্বু বিরিয়ানি। বেসিক্যালি এই বিরিয়ানিগুলো 1:2 হয়ে থাকে, যবে দুজন মানুষ খুব ভালোভাবে এই খাবারটা খেতে পারে। যেহেতু আমরা মোটামুটি 5 জন বড় মানুষ এবং একজন ছোট মানুষ মিলে এই খাবারগুলো নিয়েছিলাম, তাই আমরা 3টে ব্যাম্বু বিরিয়ানি আজ অর্ডার করেছিলাম। এখানে 2 রকমের ব্যাম্বু বিরিয়ানি পাওয়া যায়। একটি হলো ব্রয়লারের, যা 650 টাকা 1:2, এবং আরেকটি 900 টাকা, যেটি পাহাড়ি চিকেনের। মূলত এটিও 1:2 হয়ে থাকে। খাবার খেয়ে চলে আসি আমরা রুমের দিকে। সেদিন রাত প্রায় 3টা পর্যন্ত আড্ডা দিয়েছিলাম এবং ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি একটু দেরিতে, সকাল 7টার সময় উঠে আকাশের আজ এই অবস্থা। গতকালের যে পরিমাণ মেঘ ছিল, আজ ঠিক তত পরিমাণ মেঘ নেই, তবে আজকের যে মেঘের ভিউ সেটাও খুব একটা খারাপ নয়। আজকে মিজোরামের সবচেয়ে ভালো ভিউ ছিল মেঘপুঞ্জি রিসোর্ট থেকে। রিসোর্টগুলোর সামনে যে বারান্দা রয়েছে, সেই বারান্দায় বসে মেঘগুলো দেখতে এমনটাই দেখা যাচ্ছিল যে সে তো শুভ্র কোনো বরফের টুকরা সামনের দিকে এগিয়ে আসছে। এরপরে চলে যাই সকালের নাস্তা করতে, কেননা আজ নাস্তা শেষ করে আমরা রওনা হয়ে যাব খাগড়াছড়ির উদ্দেশ্যে। সকাল 10টা নাগাদ আমরা যে মাহিন্দ্রাতে করে খাগড়াছড়ি থেকে সাজেকে এসেছিলাম, সেটি আমাদের রিসোর্টের সামনে চলে আসে এবং ফোন করে। আমরা দ্রুত খাওয়া শেষ করে রেডি হয়ে চলে যাই মাহিন্দ্রার কাছে, কেননা সকাল 10:30 নাগাদ এই জায়গা থেকে আর্মিদের একটি স্কোয়াড চলে যাবে খাগড়াছড়ির উদ্দেশ্যে। সাজেকে মোটামুটি সবগুলো দোকানে চায়ের একই রকম দাম, এটি একটি ফিক্স করা রেট। এই রেটটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সকাল 10:14 নাগাদ আমার মাহিন্দ্রা ছেড়ে দেয় খাগড়াছড়ির উদ্দেশ্যে। কিছুটা সামনে এসে হাতের ডান দিকে পড়ে যায় স্টোন গার্ডেন। যদিও স্টোন গার্ডেনে আসার খুবই ইচ্ছে ছিল, তবু সময়ের অভাবে আমরা এখানে প্রবেশ করতে পারিনি। বেসিক্যালি 12 বছরের উপরে যেসব মানুষ রয়েছেন তাদের জন্য এখানে প্রবেশ করতে গেলে 20 টাকার একটি টিকিট সংগ্রহ করতে হবে। খুবই স্বল্প পরিসরে এই স্টোন গার্ডেনটি, তবে যথেষ্ট সুন্দর আমার কাছে মনে হয়েছে বাইরে থেকে দেখেই।
আপনি যখন সাজেক থেকে বের হবেন খাগড়াছড়ির উদ্দেশ্যে, তখন আপনাকে একটা টিকিট কাটতে হবে। বেসিক্যালি সাজেকে অবস্থান করার জন্য প্রত্যেক ব্যক্তির জন্য 20 টাকা টিকিটের টাকা দিতে হবে, এবং আপনি যে যানবাহন নিয়ে আসবেন তার জন্য একটি ভাড়া নির্ধারণ করা রয়েছে, সেটিরও একটি ভাড়া দিতে হবে আপনাকে। এরপরে তারা যে টোকেন দিবে সেই টোকেনটি দেখিয়ে আপনি সাজেক থেকে বের হতে পারবেন। যারা মূলত পর্যটক রয়েছেন তাদেরকে কিন্তু এই টিকিটটি সংগ্রহ করতে হবে। তাই লাইনে যখন গাড়িতে দাঁড়াবে তখনই একটু কষ্ট করে সামনে এগিয়ে হেঁটে যেয়ে টিকিটটি সংগ্রহ করবেন, নয়তো পরবর্তীতে যখন গাড়ি সামনে আসবে তখন বেশ সময় নিয়েই তখন টিকিটটা কাটতে হবে। এখন আমরা রুইলি পাড়া থেকে নিচের দিকে নেমে যাচ্ছি এবং আশা করছি খুব দ্রুতই খাগড়াছড়িতে প্রবেশ করব। জিলাপি পাহাড় আছে। বাতাসটা ভালোই লাগছে। ভালো লাগছে। ছাড়ে দিলে এবারে গাড়ি লাইনে চলে যাবে, আরেকটা সামনে থেকে চলে ওই ব্যালেন্স করতে পারবে। আমরা যে মাহিন্দ্রাতে করে সাজেকে এসেছিলাম সেই মাহিন্দ্রার যে ড্রাইভার তিনি হলেন এই শফিক ভাই। আপনারা যদি ওনার মাধ্যমে সাজেক ভ্যালিতে বেড়াতে চান তবে আমার চ্যানেলে যদি নাম বলে থাকেন তবে তিনি একটা ডিসকাউন্ট করে দেবেন। আমি তার মোবাইল নাম্বারটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি 2 থেকে 3 জন আসেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের লাগবে সিএনজি। যদি সিএনজির কোনো ড্রাইভারের নাম্বার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি ড্রাইভার সুমনের নাম্বারও দিয়ে রাখবো। তাকেও যদি আপনারা আমার চ্যানেলের নাম বলেন সেক্ষেত্রে তিনি একটা ডিসকাউন্ট করে দেবে আপনাকে। আমাদের যে মাহিন্দ্রাটি ছিল, আমাদের মাহিন্দ্রার ঠিক পেছনের দিকে ছিল সেনাবাহিনীর একটি গাড়ি। তবে নিজেকে এই মুহূর্তে খুব ভিআইপি মনে হচ্ছিল, কেননা সেনাবাহিনীর প্রোটোকলে বের হচ্ছিলাম আমরা, এবং সেনাবাহিনীর গাড়িটি ছিল একেবারেই আমার মাহিন্দ্রার পেছনের দিকে। সব মিলিয়ে এইবারের ভ্রমণটা আমাদের খুব ভালো লেগেছে এবং খুব ভালোভাবে সময়টা কেটেছে। এর পরের গন্তব্য আমাদের খাগড়াছড়ি, এবং খাগড়াছড়ির বেশ কয়েকটা স্পটও ঘুরে দেখব। সো দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।